2026-এ পশ্চিমবঙ্গে কি সত্যিই পরিবর্তন হওয়া সম্ভব? বিশেষ করে যেখানে প্রধান বিরোধী দল বিজেপি তাদেরকে এখনও এতখানি অগোছালো লাগছে, সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠছে এবং তার থেকেও বড় কথা, ওই যে বড় মাথা, মূল মাথা তাদেরকে জেলে ঢোকানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এই অবস্থায় ভোট হলে সত্যিই কি পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব, নাকি আবারও সেই প্রত্যাবর্তন হবে এবং হিন্দুদের কপালে অশেষ দুঃখ আছে? এই প্রশ্নটাই সবাইকে ভাবাচ্ছে। কিন্তু দিদিমণির একবারে ঘরের লোক, খাস লোক, তিনি যে ডেটাটা দিয়েছেন, বেসিক্যালি ডেটাটা দিয়েছিলেন দিদিমণিকে বাঁচাতে, এটা দেখাতে যে দিদিমণির দল দুর্দান্ত করছে, তাদের আবার প্রত্যাবর্তন ঘটছে। কিন্তু সেটা ভালো করে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই রাজ্যে পরিবর্তন করার জন্য হিন্দুরা কনসলিডেটেড হয়ে গেছে এবং এই রাজ্যে পরিবর্তন করার মতো যে ভোটারের দরকার, সেই ভোটার বিজেপির সঙ্গে চলে এসেছে। কিন্তু বিজেপি এরপরও ক্ষমতায় আসতে পারবে কি পারবে না, দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ওই দুটো ফ্যাক্টর যদি সত্যিই তারা ঠিক করতে পারে, পশ্চিমবঙ্গে 2026-এ নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। কেন এত জোর দিয়ে বলছে? ডেটা ছাড়া কথা বলি না এবং সেই ডেটাগুলোই দেখাবো। দিদিমণির ঘরের লোকের কথা বলছিলাম না, আপনারা জানেন যে মুড অফ দ্য নেশন বলে যে সমীক্ষাটা হয়েছে, সেই সমীক্ষাতে এটা দেখানো হয়েছে, যদিও এটা লোকসভা ওয়াইজ দেখানো হয়েছে, কিন্তু ভোট পার্সেন্টেজটা খুব ক্রুশিয়াল হয়ে গেছে সেখানে দেখানো হচ্ছে যে 2024-এর লোকসভায় 39% ভোট এনডিএ অর্থাৎ বিজেপি না পেলেও এখানে এসে 42%-এ পৌঁছে যাচ্ছে, 42% পৌঁছে গেছে বিজেপি। অ্যান্ড এই 42%টাই কিন্তু ক্রুশিয়াল ফ্যাক্টর। এবং আমি বিভিন্ন দিক থেকে যেটা চেক করেছি, সেখানে দেখছি যে হ্যাঁ, 42%-এর হিসেবটা একদম সঠিক হিসেব। কেন বলছি এটা সঠিক হিসেব, আসছি। এখানে দেখানো হচ্ছে যে 42% পাচ্ছে এনডিএ, আর ইন্ডি জোট তারা পাচ্ছে 54%। অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট তারা আলাদা আলাদাভাবে কত ভোট পাচ্ছে, সেই কথাটা কিন্তু এই মুড অফ দ্য নেশনে দেখানো হয়নি। সেখানে তাদের ভোটটা একসঙ্গে দেখানো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তো এটা সম্ভব নয়, একসঙ্গে তারা লড়বে। কিন্তু এই সেগ্রিগেশনটা আমরা নিজেরা সমীক্ষা করতে গিয়ে যেটা তুলে আনতে পেরেছি, সেইটা আপনাদের সামনে রাখবো, তাহলেই পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এই ভোট শতাংশের পাশাপাশি তারা যেটা দেখিয়েছে যে এই মুহূর্তে লোকসভা ভোট হলে পশ্চিমবঙ্গ থেকে 28টা আসন পাবে। 29টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেসের, একটি আসন কমবে। অন্যদিকে বিজেপি 12 থেকে বেড়ে 14 হবে, অর্থাৎ সামান্য পরিবর্তন হচ্ছে। এবং সেই পরিবর্তনটাই বিজেপির পক্ষে কিছুটা পজিটিভ থাকলেও আলটিমেটলি সিট শেয়ারের দিকে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে যাচ্ছে। এখন এটা লোকসভা ভোট, তো লোকসভা ইন্টু বিধানসভা যদি করা হয়, 7টা করে বিধানসভা, 28 ইন্টু 7, 148-এর বেশি তৃণমূল কংগ্রেস হয়ে যাচ্ছে এবং 7 ইন্টু 14 বিজেপি 148-এর অনেক কমে থাকছে। কিন্তু একটা লোকসভা আসন দেখলে তার সবকটা বিধানসভায় যে সেই রাজনৈতিক দল জিতবে এমনটা নয়। সো ওই ডিটেলসে আমি যাচ্ছি না, এটা মোটামোটা একটা হিসেব আসছে। সুতরাং দেখা যাচ্ছে যে 42% ভোট পাওয়ার পরও এইখানে তৃণমূলের থেকে অর্ধেক জায়গায় রয়েছে বিজেপি। অর্থাৎ যদি এটা লোকসভা চিত্র হয়, বিধানসভাতেও অনেকটা সেটাই হবে। 200টার কাছাকাছি আসন পাবে তৃণমূল কংগ্রেস, আর 100-র কাছাকাছি আসন পাবে বিজেপি। এটাই মোটামুটি এই জায়গাকার ছবিটা তুলে আনছে এই মুড অফ দ্য নেশন। এবং আমি ওই 42%টাই কেন জোর দিচ্ছি, অন্যান্য সমীক্ষক দল যে সমীক্ষা করছে তারাও কিন্তু এই 42%-এর ইঙ্গিতই দিচ্ছে। এখানে অভিষেক তিওয়ারি শো, আপনারা জানেন, খুব জনপ্রিয় ইউটিউবার, তিনিও এই ধরনের সমীক্ষা করে বিহার নিয়ে দুর্দান্ত কাজ করেছেন, এবার পশ্চিমবঙ্গ নিয়ে কাজ করছেন। তিনিও কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির ভোট এই মুহূর্তে 42%-এর কাছাকাছি দেখাচ্ছেন এবং তিনিও বলছেন গেম ওভার। তার কাছ থেকে আমি এটা ধার করেছি যে সত্যিই কি গেম ওভার হতে চলেছে। এবার একটু ডিটেলস অ্যানালিসিসে ঢুকছি, একটু অঙ্ক দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখুন, বেস মেথড যেটা নেওয়া হচ্ছে, অবভিয়াসলি 2024-এর লোকসভা ভোট, কেননা সেটাই পশ্চিমবঙ্গের শেষ সাধারণ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটার উপর বেস করেই করা যাচ্ছে। এবং সেই নির্বাচনটা যদি দেখেন, মোটামুটি এখানে তৃণমূল কংগ্রেস 2,76,00,000 ভোট পেয়েছে, 2,34,00,000 ভোট পেয়েছে বিজেপি। এই ছবিটা দাঁড়িয়ে আছে। কংগ্রেস সেখানে 28 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে, বামফ্রন্ট যেহেতু আসন পায়নি দেখানো হয়নি, 35 লক্ষের কাছাকাছি ভোট রয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ওভারঅল সিনারিও। এবং অন্যান্য ও নোটা মিলে আরও ধরুন ওই 32-35 লক্ষ মতো ভোট আছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে হিসাব 2024-এর। এবার সেটাকেই যদি আমি একদম শতাংশের বিচারে দেখি, আমি ওই ফ্র্যাকশানে যাচ্ছি না, একদম মোটামোটা যে হিসেবটা দাঁড়াচ্ছে, সেখানে লোকসভা 2024 এই হিসেবটাকে যদি আমি ধরি, তাহলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 46% ভোট পেয়েছে, কংগ্রেস 5% ভোট পেয়েছে, বামফ্রন্ট 6% ভোট পেয়েছে। অর্থাৎ ইন্ডি জোট 2024-এর বেসিসে পশ্চিমবঙ্গে 57% দাঁড়িয়ে আছে এবং বিজেপি অর্থাৎ এনডিএ জোট তারা 39% দাঁড়িয়ে আছে। 8% ডিফারেন্স রয়েছে এই দুই জোটের মধ্যে।
এবার ওই যে 42%টা বলছে, সেই 42%টা আমরা একটা সেকেন্ড রাউন্ডের ওপিনিয়ন করছি, যেটা ফেব্রুয়ারির 15-20 তারিখ করে আমরা মোটামুটি রিলিজ করব। তো তার যে ডেটা নেওয়া, সেই ডেটা নেওয়ার কাজ হয়ে গেছে, এখন সেটা অ্যানালিসিসের কাজ চলছে। তো সেখান থেকে আমরা যে ট্রেন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 1.5% ভোট বেরিয়ে আসছে। তৃণমূল কংগ্রেস 46% থেকে 44.5%-এ চলে আসতে পারে। কোথায় 1.5% ভোট বেরোচ্ছে? ঠিক ধরেছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভোট। এই রাজ্যের মহিলা, নারীরা, তারা কিন্তু একটা অংশ, 1.5%-এর মতো অংশ, তারা কিন্তু আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চাইছে না। তাদের পরিষ্কার কথা হচ্ছে, এই 500 টাকা বাড়লো, তাতে আমাদের কিছু এসে যায় না। নারী নিরাপত্তা কোথায়? এই রাজ্যে জব স্কোপ কোথায়? এবং এটা মোটামুটি মিডল এজ, মানে আমি বলছি 25+ বা 28+ থেকে 40, এই রেঞ্জের মহিলারা সবথেকে বেশি অসুরক্ষিত নিজেদের মনে করছেন, এবং তার ফলে নারী নিরাপত্তার জন্য এরা ওই 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে আর ভুলতে রাজি নন। এরা কেউ অঙ্গনওয়াড়ি কর্মী, কেউ সরকারি কর্মী, কেউ গৃহবধূ, এরা এক, নিজেদের নারী সুরক্ষা নিয়ে ভাবছেন, 2 জব স্কোপ নিয়ে ভাবছেন, এবং 3 যারা কাজ করছেন সেখানে কেউ ডিএ না পাওয়ার জন্য ক্ষুব্ধ, কেউ বা আবার ওই বিভিন্ন রকম অঙ্গনওয়াড়ি কর্মী বা অন্যান্য যেসব কাজগুলো করছেন, কন্ট্রাকচুয়াল স্টাফ, সেখানে তারা যে বেতনটা পাচ্ছেন সেইটা নিয়ে ক্ষুব্ধ। ফলে 1.5% ভোট তৃণমূলের বাকেট থেকে বেরোচ্ছে। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবার পরও এই লক্ষ্মীর ভাণ্ডারের ভোট আর বাড়ছে না, উল্টে তৃণমূল কংগ্রেসের কমছে। অন্যদিকে কংগ্রেস মোটামুটি নিজেদের ভোটটা ইনট্যাক্ট রাখছে, সামান্য কিছুটা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, কেননা কংগ্রেসের সঙ্গে যেটা আছে সেটা মূলত সংখ্যালঘু ভোট, সেখানে খুব একটা চেঞ্জেস কিছু হচ্ছে না। কিন্তু বামফ্রন্টের যে হিন্দু ভোটটা আছে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ কাণ্ডের পর, হরগোবিন্দ দাস চন্দন দাস কাণ্ডের পর, এবং তারপর যে বামফ্রন্টের অবস্থান, হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনি যারা, তাদেরকে বাঁচাবার জন্য বামফ্রন্ট চেষ্টা করছে, বা এখানে দেখা যাচ্ছে যেভাবে তারা বিরোধিতা করছে, নো ভোট টু বিজেপি করছে, তাতে করে কিন্তু বামেদের যে হিন্দু ভোট আছে, সেই হিন্দু ভোটের একটা 1.5% মতো সুইং সেটা বিজেপির দিকে ডাকছে। তারা বলছে যে এইবারটা আমরা একদম চোখ বন্ধ করে, বুকে হাত রেখে হলেও কিন্তু বিজেপিকে ভোটটা দেবো, কেননা এই রাজ্যে হিন্দুদের বাঁচতে হলে এই মুহূর্তে বিজেপি ছাড়া অপশান নেই। অর্থাৎ 1.5% ভোট তৃণমূলের বাক্স থেকে সরাসরি বিজেপির বাক্সে আসছে, 1.5% বামেদের হিন্দু ভোট সেটা কিন্তু বিজেপির দিকে সুইং হচ্ছে। তাহলে এই 3% আর লোকসভা ভোটের 39%, মোট 42%-এ বিজেপি দাঁড়িয়ে আছে। এবং দেখুন, এখানে যদি 44.5% তৃণমূল কংগ্রেস, 5% আর বামফ্রন্ট 4.5% করেন, 54%, ঠিক যেটা দিদিমণির ঘরের লোক দেখিয়েছে, সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে নাম্বারটা এখানে দেওয়া হয়েছে, যে 54% ইন্ডি জোট দাঁড়িয়ে আছে, 42% বিজেপি বা এনডিএ জোট দাঁড়িয়ে আছে, তার সেগ্রিগেশনটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ এখানে বিজেপি নিজেদের ভোট 3% বাড়াতে পেরিয়েছে। এটা কিন্তু একটা ক্রুশিয়াল ফ্যাক্টর, এবং এটাতেই গেম ওভার হতে চলেছে। কিভাবে? পরের স্লাইডগুলো দেখলে আপনাদের কাছে পিকচারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার শতাংশ থেকে একদম ভোটের হিসাবে চলে আসছি। 2024-এর যে লোকসভা ভোট ছিল, সেই ভোটের যদি প্রাপ্ত ভোট দেখেন, তৃণমূল কংগ্রেস 2,77,00,000 মতো ভোট পেয়েছিল, বিজেপির ঝুলিতে গিয়েছিল 2,34,00,000 মতো ভোট, কংগ্রেস পেয়েছিল 28 লক্ষ মতো, বামেরা পেয়েছিল 35 লক্ষের মতো ভোট, এবং অন্যান্যরা ওই 32-33 লক্ষের মতো ভোট, অন্যান্য এবং নোটা মিলিয়ে এই ভোটটা ছিল। এটা হচ্ছে 2024-এর হিসেব। এবার 2024 থেকে যদি আমরা কারেন্ট সিনারিতে চলে আসি, মানে যেটা ওই 42%, 54% ইত্যাদি যেটা দেখানো হচ্ছে, সেটা যদি আমরা ভোটে কনফিগার করি বা ভোটে সেটাকে শিফট করি, তাহলে 1.5% তৃণমূল কংগ্রেসের কমছে। অর্থাৎ 2,77,00,000 থেকে তৃণমূল কংগ্রেস ওই 1.5% কমার জন্য 2,68,00,000 ভোটে পৌঁছচ্ছে। তাদের প্রাপ্ত ভোট 2,68,00,000 হতে পারে। অন্যদিকে বামফ্রন্ট, তাদের 35 লক্ষ ভোট কমে হতে পারে 26 লক্ষ মতো, কংগ্রেসের থেকেও কম ভোট হয়ে যেতে পারে বামফ্রন্টের। এবং এই যে দুটো জায়গা থেকে ভোট কমছে, এটা বিজেপির বাক্সে যাচ্ছে। এটা আমাদের হিসেব নয়, এটা আবারও বলছি, ওই যে মুড অফ দ্য নেশন করা হয়েছে, সি ভোটারের করা হয়েছে, তাদের হিসেব। এবার এই যে 18 লক্ষ ভোট এদের বাক্স থেকে কমলো, সেটা যদি বিজেপির বাক্সে যায়, তাহলে বিজেপি কিন্তু পৌঁছে যাচ্ছে 2,52,00,000 ভোটে। তৃণমূল কংগ্রেস 2,68,00,000 ভোট, বিজেপি 2,52,00,000 ভোট। কংগ্রেস এবং
বামফ্রন্ট সেই প্রান্তিক শক্তি হিসেবে থেকে যাচ্ছে এবং বামফ্রন্টের ভোটটা যেহেতু গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, ফলে তাদের আসনে কনভার্ট হওয়ার সংখ্যা অত্যন্ত অত্যন্ত ক্ষীণ। একটা বা দুটো আসন হতে পারে, সেটা নাও হতে পারে, শূন্যই থাকতে পারে। অন্যদিকে কংগ্রেস যেহেতু নিজেদের ভোটটা ধরে রাখছে 2024-এর লোকসভা ভোটের হিসেবে, সেখানে কোনো ক্ষয় দেখা যাচ্ছে না। ফলে সেই জায়গা থেকে কংগ্রেস কিন্তু 3-4-5টা আসন বার করে নিয়ে আসতে পারে, সেটাও মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই রেঞ্জটা থেকে। অর্থাৎ এখানে এখন তৃণমূল এবং বিজেপি এদের মধ্যে মার্জিনটা কিন্তু অনেকটাই কমে গেল, মাত্র 16 লক্ষের মার্জিন হয়ে গেল যদি ভোট হিসেবে এটাকে আমরা কনভার্ট করি। এবার এই যে জানুয়ারিতে সি ভোটার যে সমীক্ষাটা করেছে, যে সময়কালটা নিয়েছে, সেখানে এসআইআর ফ্যাক্টরটা খুব সম্ভবত নেওয়া হয়নি, কিন্তু এর মাঝখানে এসআইআর চলছে, এসআইআর একটা বড় এফেক্ট এই ভোটে তো আছে। আমরা সমীক্ষা করতে গিয়ে যে ডেটাটা পেয়েছি, অনেকেই কথা বলেছেন, সেটা হচ্ছে যে না, এখানে কিন্তু এই যে মৃত ভোটার ছিল, ডুপ্লিকেট ভোটার ছিল, এই ভোটটা করানো হতো। কেউ কেউ নিজে স্বীকার করেছেন যে আমাদের তো অনেক সময় করতে হয় এরকম ব্যাপার। অনেকে বলেছেন না, আমরা এই নিয়ে মুখ খুলবো না, কিন্তু আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটে, আমার বাবা এতদিন আগে মারা গেছে, তার ভোটার আমরা বারবার কাটানোর চেষ্টা করেছি, কিন্তু ভোটার লিস্ট থেকে সেই নামটা কিছুতেই কাটানো হয়নি। তো এই সব ডেটাগুলো পেয়েছি। তো আপনারা জানেন 58,20,000 নাম ফার্স্ট রাউন্ডেই বাদ গেছে, এখনও সেকেন্ড রাউন্ড অর্থাৎ হিয়ারিংয়ের পর কতগুলো বাদ গেল সেই ডেটা আসা বাকি আছে। তারপর তো এই ইকুয়েশন আরও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। তো আমি 58,20,000টাকে রাউন্ড ফিগারে নিচ্ছি হিসেবে সুবিধার জন্য, আমি 60 লাখে নিচ্ছি, যে 60 লাখ মতো টোটাল এসআইআরে বাদ গেছে এবং যাবে, সব মিলিয়ে 60 লাখ হলো। তাহলে এই সংখ্যাটার পুরোটাই কি শাসকের বাক্স থেকে বেরিয়ে গেল? এটাই এতদিন ধরে উন্নয়ন বাহিনী ওই মৃত সঙ্গীত শিল্পী নেমে এসে ভোট দিতেন সেরকম ব্যাপার ছিল? না, আমি ধরিনি, আমি 50%ও ধরিনি, আমি 25% অর্থাৎ 1/4 ধরিনি, আমি ধরেছি 1/5 অর্থাৎ 20%। এই যে এসআইআরের ভোটটা গেল, তার জন্য যে ভোটটা সামগ্রিকভাবে গেল তার 20% মতো শাসকের ভোট বাক্সকে এফেক্ট করবে। অর্থাৎ যে সংখ্যাটা দাঁড়িয়েছিল ওই 42%-এর পরে 2,68,00,000 আর 2,52,00,000, সেখান থেকে যদি এই এসআইআর এফেক্টের 20%ও বাদ যায়, মানে 12 লক্ষ মতো বাদ যায়, এখন শাসকের ভোট দাঁড়াবে 2,56,00,000, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 2,52,00,000, কংগ্রেস এবং বামফ্রন্ট তারা অ্যাজ ইজ রয়েছে। এবং এই এসআইআর এফেক্টের পরে আর একটা ক্রুশিয়াল ফ্যাক্টর কিন্তু অনেকেই ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে বহু বিরোধী ভোট, সেই বিরোধী ভোটটাকে আইডেন্টিফাই করে কেটে দেওয়া হয়েছিল। এই এসআইআরের পর সেই নামটাও কিন্তু উঠবে, নতুন করে নাম সংযোজন হবে, প্লাস নতুন ভোটার একটা রয়েছে। এবং যে অ্যাপ্লিকেশনটা এখন অবধি পড়েছে ইলেকশন কমিশনের কাছে, সেটা হচ্ছে মোটামুটি 4%-এর মতো, অর্থাৎ প্রায় 24 লক্ষের মতো এরকম অ্যাপ্লিকেশন পড়েছে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য, যেটা হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো আরও ভালোভাবে ডেটাটা পাওয়া যাবে। তো এই 24 লক্ষ যে ডেটা জমা পড়েছে বা হয়েছে, আমি ধরলাম তারা সকলেই চলে এলেন, এবং এই ভোটটার মধ্যে আমরা নতুন ভোটারের যে জায়গাটা বোঝার চেষ্টা করেছি, বা যাদের নাম এতদিন কাটা ছিল, যে তারা বিরোধীদের ভোট দেয় বলে তাদের ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হয়নি, কেটে দেওয়া হয়েছিল, তাদের কিন্তু ম্যাক্সিমাম এজ বা তাদের টেন্ডেন্সি কিন্তু বিজেপির দিকে রয়েছে, তারা বিজেপিকেই ভোট দেবেন। কিন্তু তা সত্ত্বেও আমি ধরলাম যে রাজ্য সরকার এত প্রকল্প করছে, ওই কন্যাশ্রী ফন্যাশ্রী অনেক কিছু চলছে, তো সেই সবের এফেক্টে 50-50 এই নতুন ভোটটা স্প্লিট হয়ে যাবে। এই যে 24 লক্ষ মতো নতুন ভোট আসছে, তার 50% যাচ্ছে শাসকের বাক্সে, 50% যাচ্ছে বিরোধীদের বাক্সে। কেননা এইখান থেকে যে ডেটাটা এসছে নতুন ভোটারদের, তারা যেহেতু কংগ্রেস এবং বামফ্রন্ট প্রান্তিক শক্তি হয়ে গেছে, তাদের দিকে কিন্তু খুব একটা দেখাচ্ছে না, খুব মাইনর পার্সেন্টেজ, যেটা আমাদের সেফোলজির ভাষায় ক্যালকুলেটই করা হয় না। সো এইটা যদি 50-50 ভাগ হয়ে যায়, তাহলে 12 লক্ষ করে দুটো পার্টিতেই অ্যাড হয়ে যাবে, যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট হতে পারে 2,68,00,000, অন্যদিকে বিজেপির ভোট হতে পারে 2,64,00,000। কংগ্রেস বামফ্রন্ট অ্যাজ ইজ সেই জায়গাটাই রয়েছে। এটা গেল ভোটের হিসেব। এবার এই ভোটটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কেন বলছি সেটা আমি লাস্ট স্লাইডে যখন দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এই যে ভোটটা দেখালাম, সেই ভোটটার হিসেবে আলটিমেট পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের, সেখানে ভোট পার্সেন্টেজ দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য 45.7%, এবং ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি 45.1%। এই এসআইআর ডেটা, নতুন ভোটার এবং ওই যে 3%-এর সুইং, 1.5% তৃণমূল কংগ্রেস থেকে 1.5% বামেদের হিন্দু ভোটটার যে সুইং, যেটা সর্বভারতীয় সমীক্ষক দলও ক্যাপচার করছে, তার ফলে যেটা দাঁড়াচ্ছে 45.7
45.7%, তৃণমূল কংগ্রেস, বিজেপি 45.1%। নেক টু নেক ফাইট কংগ্রেস এবং বামফ্রন্ট তারা প্রান্তিক শক্তি হিসেবেই থেকে যাচ্ছে 4.8%, 4.4%, খুব একটা এফেক্ট কিছু করতে পারবে না। এবং মজার কথা যে টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে যে এখানে যদি বামফ্রন্ট বা কংগ্রেসের ভোট বাড়ে, সেই ভোটটা বিজেপির ভোট বাক্সে ধাক্কা দিচ্ছে না। তার কারণ হচ্ছে টেন্ডেন্সি যেটা দেখাচ্ছে, কেউ কেউ একটু দোনামোনা করছেন, যারা এখন শাসক দলকে ভোট দিচ্ছেন সংখ্যালঘু ভোট, তারা কংগ্রেস বা বামফ্রন্টকে বিকল্প হিসেবে বেছে নিতে চাইছেন। কিন্তু হিন্দুরা কিন্তু কনসলিডেট হয়ে আছেন, তারা বুঝছেন পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে প্রচুর ক্ষোভ, প্রচুর অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যদি বাঁচতে হয় বিজেপি চায়, বিজেপি ছাড়া হিন্দুদের বাঁচার অপশান নেই। এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের সমীক্ষায় খুব ভালোভাবে বারবার বিভিন্ন সেগমেন্ট থেকে কিন্তু উঠে আসছে। তো এই যদি জায়গাটা হয়, এবার সবথেকে মজার জায়গাটা আপনাদের দেখাবো। 45.7%, 45.1%, তাহলে খুব কাছাকাছি ফাইট হচ্ছে। আসন সংখ্যা কাছাকাছি হবে না, আসন সংখ্যা কাছাকাছি হবে না, আসন সংখ্যার একটা বড় ডিফারেন্স হবে। কেননা আপনাদের যে কথা আগে বলেছিলাম সেই কথাই এখানেও উঠে আসছে। পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে 85টা আসন রয়েছে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, এবং সেই সব আসনে এজ তৃণমূল কংগ্রেসের দিকে। অন অ্যান অ্যাভারেজ তৃণমূল কংগ্রেস ওই সব আসনগুলোতে প্রায় 55% কাছাকাছি ভোট পাবে। 55, 60, 62, 65, 70, 72% অব্দি ভোট দেখাচ্ছে। আমি অ্যাভারেজ ভোট 55% দিচ্ছি। এবং যেহেতু সেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, সুতরাং বিজেপি কিন্তু সেখানে ভোট পাচ্ছে না। খুব সামান্য যেটুকুনি হিন্দু ভোট আছে পুরোটাই কনসলিডেট হচ্ছে, কিন্তু বিজেপির অ্যাভারেজ ভোট 12 থেকে 18%-এর মধ্যে ভ্যারি করছে। একটা মাঝখানে আমি ফিগার নিয়েছি 15%-এর মতো অ্যাভারেজ ভোট ওই 85টা আসনে বিজেপির থাকছে। তাহলে বাকি যে 209টা আসন আছে, দেখুন 85টা আসনে 55%-এর কাছাকাছি ভোট থাকছে তৃণমূল কংগ্রেসের, ওভারঅল 45.7%। তাহলে ডেফিনেটলি এই 209টা আসনে অনেকটা ভোট কমবে তৃণমূল কংগ্রেসের, হোয়ারাজ বিজেপি মাত্র 15% ভোট পাচ্ছে ওই 85টা আসনে। তাহলে এই 209টা আসনে বিজেপির ভোটটা, তাদের যে অ্যাভারেজ ভোট রয়েছে 45.1% হোল ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে কিন্তু সেই অ্যাভারেজ মার্ক থেকে বাড়তে বাধ্য। তাই এই 209টা আসনে যেটা অ্যাভারেজ আসছে, তৃণমূল কংগ্রেস 40%-এর কাছাকাছি ভোট পেতে পারে, হোয়ারাজ বিজেপি 49% ভোট পেতে পারে। অর্থাৎ এই 209টা আসন, তৃণমূল কংগ্রেস 294টা আসনে খেলছে, সেখানে তাদের যা স্ট্রাইক রেট হবে, বিজেপির স্কোপ মোটামুটি 209টা আসনের মধ্যে, সেইখানে বিজেপির যা স্ট্রাইক রেট হবে সেটা অনেকটাই বেশি হবে। 40 আর 49 মানে ডেফিনেটলি এই আসনগুলোতে বেশিরভাগগুলোর ক্ষেত্রেই বিজেপির এজ থাকবে। অর্থাৎ 209টা আসনেও বিজেপি যদি জোরদার লড়াই করে, এখান থেকে কিন্তু 148-এর যে মার্কটা আছে সেটা আসানসে পেরিয়ে যাওয়ার মতো জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে বিজেপি, অন্তত ভোটার সংখ্যার হিসাবে। আর সেটাই কিন্তু সবথেকে পজিটিভ পয়েন্ট। কিন্তু আমি কথাই শুরু করলাম যে দুটো কাজ কিন্তু বিজেপিকে করতে হবে। কেন দুটো কাজ করতে হবে? দেখুন, যেটা ওই অভিষেক তিওয়ারি শো যেটা আমি দেখালাম আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, সেখানে অভিষেক তিওয়ারিও বলছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 70% হিন্দু ভোট কনসলিডেট হয়ে গেছে। যেটা আমার ডেটাও যদি দেখেন যে বিজেপি 49%, ওই 209টা জেনারেল আসন, মানে যেখানে সংখ্যাগুরু হিন্দুরা কিন্তু বড় সংখ্যায় রয়েছে, 60%-এর উপরে রয়েছে, 55%-এর উপরে রয়েছে, সেই সব জায়গায় 49% অ্যাভারেজ ভোট পাচ্ছে বিজেপি। এখন 70% হিন্দু ভোট আর তার 70% পেয়ে গেছে, 30% যেহেতু মাইনরিটি ভোট, তাহলে 70% হিন্দু ভোট, তার যদি 70% কনসলিডেট হয়, 7-7 49, 49%। অঙ্ক কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু অঙ্ক মেলা আর রাজনীতি মেলা এক জিনিস নয়। এখানে পশ্চিমবঙ্গে যেটা মেন ফ্যাক্টর হয়ে যায় আপনারা জানেন, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন। তাই এই দুটো স্টেপ বিজেপিকে কিন্তু করতে হবে। ভোটার রেডি হয়ে আছে, যদি মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং সেই গণনা স্বচ্ছভাবে করানো যেতে পারে, ডেফিনেটলি পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়ার মতো পরিস্থিতি পুরোপুরি তৈরি হয়ে গেছে। কিন্তু যদি ওই ভোটের দিন T20 খেলা হয়ে যায়, যদি কাউন্টিংয়ের দিন পুরো লুটে পুটে একদম ওই চটিচাটা মিডিয়া দিয়ে, অনুপ্রাণিত মিডিয়া দিয়ে খবর ঘুরিয়ে এজেন্ট বার করে লুটে নেওয়া যায়, তাহলে কিন্তু আবারও পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন হচ্ছে। ফলে সিচুয়েশান তৈরি হয়ে গেছে, গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। মেন কাজ এখন বিজেপির, তারা কেমন ক্যান্ডিডেট করছে, কেমন প্রচার করছে, সংগঠন কতখানি করতে পারছে, এবং সেই সংগঠনকে কাজে লাগিয়ে তারা আলটিমেটলি ভোটের দিন কতখানি ভোটটা করাতে পারছে, নিজেদের ভোটারকে কতখানি টেনে বুথে আনতে পারছে, তাদের ভোটটা দেওয়াতে পারছে, এবং ভোটটা হয়ে যাওয়ার পর
কাউন্টিংয়ে শেষ অবধি মাটি কামড়ে কতখানি লড়াই দিতে পারছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। এই দুটো জায়গায় যদি স্বচ্ছভাবে করানো যেতে পারে বিজেপির জয় কার্যত নিশ্চিত, কিন্তু না করানো যেতে পারলে পশ্চিমবঙ্গে আবারও সেই একই জিনিস হবে। ভোটাররা তৈরি, বিজেপি কতখানি তৈরি এখন সেটাই দেখার কিন্তু এই নেক্সট কয়েক মাসে। কি বলবেন সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে? অঙ্ক তো বলছে পরিবর্তন সম্ভব, সত্যিই কি পরিবর্তন সম্ভব? আপনার কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।